হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের আজকে এডুকেশনের যে স্ট্যাটিস্টিক্স পোর্শনটা আছে সেই স্ট্যাটিস্টিক্স পোর্শনটা নিয়ে তোমাদের সঙ্গে আজকে একটা ছোট্ট কমিউনিকেশন করব। এবং স্ট্যাটিস্টিক্স বললেই যেটা মানুষের মধ্যে ভয় থাকে, বা বেশিরভাগ যারা আর্টস ফিল্ড থেকে এসছে এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিচ্ছে, সেই প্রিপারেশনটাতে তোমরা ভয় পেয়ে থাকো। সেই ভয়টা যাতে কম হয় বা আমি রিডিউস করতে পারি টু সাকসেসের দিকে, তো সেই জন্য আজকের আমি ক্লাসটা অর্গানাইজ করেছি। সো স্যারকে বলে, অমিত স্যারকে বলে, আর ওয়েলকাম টু বিএসএস এর তরফ থেকে এই ক্লাসটা আমি তোমাদের প্রোভাইড করছি। তোমরা প্রত্যেকে আমার সঙ্গে থাকবে। আমি যে বিনয় মাঝি, আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো আমি এডুকেশনই পড়াই, রিসার্চের পোর্শনটাই ওখানে পড়াই। তো আমি যেটুকু জেনেছি, যেটুকু শিখেছি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব স্ট্যাটিস্টিক্স নিয়ে। তো দেখো তোমাদের কেমন ক্লাসটা লাগে, তোমরা ফিডব্যাক জানিও। তো সেই অনুযায়ী পরবর্তী ভিডিও ক্লাস হবে। এবং আজকে তাহলে আমি শুরু করছি তোমাদের। যেটা আমরা নর্মালি বেসিক্যালি ভয় পেয়ে থাকি, সেই ভয়টা আমরা দেখছি কিভাবে কাটানো যায়। ঠিক আছে? তো সেখানে আমি দুটো জিনিস তোমাদের সঙ্গে বলতে চাই। প্রথমে 90% যারা এডুকেশনে নেট দেয়, বেশিরভাগই সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয়, তারা ম্যাথস কথাটা শুনলেই ভয় পায় এবং এটাকে ছোট থেকে ইগনোর করে আসে। এই ইগনোরেন্সটা আমি কাটানোর চেষ্টা করব তোমাদের থ্রু দ্য ডিসকাশন অফ স্ট্যাটিস্টিক্স। এই টপিকটা কিন্তু এই টপিকদের থেকে কিছুটা হলেও আলাদা, তাই এখানে ভয় পাওয়ার কিছুই নেই। কারণ ম্যাথমেটিক্স যে পোর্শনটা আমাদের কাছে জানানোর চেষ্টা করে, স্ট্যাটিস্টিক্স কিন্তু অনেকটা আলাদা টাইপ অফ টপিকস। মানে ম্যাথমেটিক্সে আমরা অনেক সময় অনেকটা রিজিড হয়ে যাই, কিন্তু এখানে আমরা কিন্তু সেই রিজিডনেসটা পাবো না। তাহলে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে যে ম্যাথমেটিক্স আর স্ট্যাটিস্টিক্সের মধ্যে পার্থক্যটা কি, তারপরে আমরা শিখব আমাদের স্ট্যাটিস্টিক্সের ডিসকাশনটা। তো ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্সের ডিসকাশন আমি শুরু করছি। তোমাদের কনসেন্ট্রেশন একটু লাগবে, কনসেন্ট্রেশন দিয়ে শোনো যে ম্যাথমেটিক্স আর স্ট্যাটিস্টিক্সের মধ্যে একটা পার্থক্য আছে। তো ম্যাথমেটিক্সে আমি স্যার ছোটোবেলা থেকে কম পেয়েছি, আমি ম্যাথমেটিক্সে খুব একটা ভালো না, আমি স্ট্যাটিস্টিক্স শিখবো কী করে? দেখো, আমি খুব সিম্পলভাবে তোমাদের শেখাবো। তার কারণই হচ্ছে কি, আমি জানি এখানে যারা এডুকেশন নেট দেয় তাদের কাছে এই এই পোর্শনটা খুব ডিফিকাল্ট। এই পোর্শনটা খুবই ডিফিকাল্ট, তারা এই পোর্শনের 90% কোশ্চেন ছেড়েই দেয়। এই জন্যে আমি চেষ্টা করব তোমাদের কাছে এমনভাবে জিনিসটাকে প্রোভাইড করতে বা বেসিকটাকে বোঝানোর। বেসিক বেসিক শব্দটা আমরা অনেক সময় মিস করে যাই, বেসিকটাকে বোঝানোর চেষ্টা করব। তোমরা দেখো, তোমাদের বেসিকটা বুঝতে যদি সমস্যা হয় তাহলে আমি হেল্প করব। এবার তোমরা বলবে স্যার ম্যাথমেটিক্স আর স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্সটা আপনি কেটে দিয়েছেন, ম্যাথমেটিক্সের মধ্যে কি স্ট্যাটিস্টিক্স নেই? দেখো, আমি সেটা বলছি না। স্ট্যাটিস্টিক্সের মধ্যে ম্যাথমেটিক্স আছে, স্ট্যাটিস্টিক্সের মধ্যে ম্যাথমেটিক্স আছে, কিন্তু স্ট্যাটিস্টিক্স মানেই যে ম্যাথস করতে হবে, স্ট্যাটিস্টিক্স মানেই যে সবসময় ক্যালকুলেশন থাকবে, সেটা নয়। আমি সেটাতে আসছি না। দেখো, ম্যাথমেটিক্সের ভয়টা প্রথম থেকে কেন যেন হয়, সবসময় ম্যাথমেটিক্সের টিচাররা আমাদেরকে শেখানোর চেষ্টা করে, ফিল করায় না। যখনই তোমাকে কোনো টপিক ফিল করাবে, অটোমেটিক্যালি তোমার সেই টপিকটা ভালো লাগতে শুরু করবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, মাইনাস ইন্টু মাইনাস এটা প্লাস হয়, এটা তোমরা মুখস্থ করে নাও, কিন্তু হোয়াই, কেন, এই প্রশ্নটা আমাদের অ্যান্সারটা কেউ দেবে না। টিচার বলবে ইউ হ্যাভ টু রেডি ফর দ্যাট। তো আমি বলতে চাইছি, এই ধরনের কোশ্চিন যখনই আসবে, সেটা যদি আমরা আমাদের ডেইলি লাইফে ফিল করতে পারি, যেমন 2+2=4, এটা আমরা যেমন কি করি, ব্যবহার করি, তো তাই আমাদের এটা ভুল হয় না। কিন্তু এই জায়গাগুলো আমরা ছোট থেকে ভুল করে আসি। x+x=2x, এই বিষয়গুলো, এই যে x কি হচ্ছে, এগুলো আমরা বুঝতে পারি না, এগুলোতে আমাদের ভয় লাগে। তো আমি এই জায়গাটাতেই আসতে চাইছি যে এই জায়গাগুলোতে আমরা
আলোচনা করব, এখন করছি না আমি ডিরেক্টলি, পরবর্তীকালে আলোচনা করব। এখন আমাদের যেটা অবজেক্টিভ সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সটাকে নিয়ে ডিল করা, যে স্ট্যাটিস্টিক্স বলতে কি বোঝায়। ঠিক আছে, দেখো সিম্পলভাবে যদি আমি বলি যে স্ট্যাটিস্টিক্স হচ্ছে, তুমি বাস্তবে মানুষ এই সাবজেক্টটার যদি একদম সিম্পল ডেফিনেশনে যাই, যে যেখানে প্রেডিকশন শব্দটা চলে আসবে, মানে তুমি আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি একটা সবজি বানাও বাড়িতে, তো তুমি দেখলে যে সবজিটার 1 চামচ সবজি মুখে তুলে দেখলে যে সবজিটার মধ্যে ইনগ্রেডিয়েন্টস যা কিছু আছে সেটা ঠিক আছে কিনা, এটা তুমি দেখতে চাইছো। তো সেই জন্য তুমি কি করবে, 1 চামচ নিয়ে দেখবে যে পুরো সবজিটার মধ্যে সব কিছু ঠিক আছে কিনা, নুন লবণ যা থাকে। এটা কি এটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। আমি বাড়িতে রান্না করছি, রান্নার সময় নুন লবণ সব কিছু ঠিক আছে কিনা 1 চামচ নুন লবণ মুখে সবজিটা মুখে দিয়ে বলে দিলাম যে এটা ঠিক আছে, এটা বাড়ির বাকি মেম্বারদের জন্য উপযুক্ত, খাওয়া যাবে, স্ট্যাটিস্টিক্স। তুমি তোমার বাড়ির পাশের ছেলেটার পড়াশোনার মাত্রা, পড়াশোনার ডিউরেশন সব কিছু দেখে তুমি বলে দিলে যে এই ছেলেটা পরবর্তীকালে ভালো একটা জায়গায় পৌঁছবে, যেতেও নাও পারে যদি সে এইভাবে পড়াশোনাটা চালিয়ে যায়। স্ট্যাটিস্টিক্স মানে যখনই আমরা ফিউচার প্রেডিক্ট করছি, যেখানে আমাদের খালি চোখ দেখতে পাচ্ছে না এবং তার বাইরে গিয়ে আমরা চিন্তা করতে পারছি, সেটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তাহলে স্ট্যাটিস্টিক্স ইজ নট এ রকেট সায়েন্স, স্ট্যাটিস্টিক্স ইজ দ্য প্রেডিকশন। মানে আমাদের কাছে কিছু ডাটা আছে, কি বললাম, ডাটা। ডাটা কি সেটা আমি একটু পরেই ডিসকাস করব। ডাটা আছে, এই ডাটাকে অ্যানালাইসিস করে যখন আমরা কি করি, যখন আমরা ফিউচারের সম্বন্ধে ধারণা নিই বা প্রেডিকশন করার চেষ্টা করি বা ভাবার চেষ্টা করি, দ্যাট উইল বি স্ট্যাটিস্টিক্স। তো স্ট্যাটিস্টিক্স মানে নট এ ম্যাথমেটিক্স, আমি এই সেন্সে বললাম। সেটাকে আবার তোমরা এইভাবে ভেবো না যে ম্যাথমেটিক্স তো আছে, ওখানেও আমি যোগ করছি বিয়োগ করছি। দেখো যোগ বিয়োগ করাটা ক্যালকুলেশন, ম্যাথমেটিক্স না। ম্যাথমেটিক্সের অনেক ভাগ আছে, যোগ বিয়োগটা সিম্পলি ক্যালকুলেশন। ওকে, সো আমি ইরেজ করছি। তো যে বিষয়টাতে বলছি তোমাদের, যে আমরা যখন স্ট্যাটিস্টিক্স পড়ছি, তাহলে আমাদের কাছে কিছু ডাটা থাকবে বা আমরা কিছু ডাটা কালেক্ট করতে পারি। এবার ডাটা নিয়ে অনেক প্রশ্ন হয়, ডাটা কি বৃত্তান্ত, এগুলো নিয়ে অনেক প্রশ্ন হয়। ডাটা থাকবে, যে ডাটাটাকে অ্যানালাইসিস করে ওই ডাটার সম্বন্ধে ধারণা দেওয়া, ওই ডাটা থেকে ফিউচার প্রেডিক্ট করা। এবার ডাটা প্র্যাকটিক্যালি কি হয়, ডাটা অ্যাকচুয়াল হয় ম্যাথমেটিক্যালি হতে পারে, ডাটা ম্যাথমেটিক্যালি হতে পারে। যেমন আমি তোমার কাছে জানতে চাইলাম যে তোমার সম্বন্ধে তুমি কিছু বলো, সেটাও এক ধরনের ডাটা, ইনফরমেশন। ডাটা মানেই হচ্ছে ইনফরমেশন। তো ইনফরমেশনটা অনেক সময় নাম্বারে হতে পারে, যেমন আমি বললাম যে তোমার মান্থলি স্যালারি কত, সেটা একটা নাম্বার হবে। ইনফরমেশন অনেক সময় হতে পারে যে তোমার নাম কি, সেটা একটা ওয়ার্ড হতে পারে। তো এভরিথিং ইজ এ ডাটা। তো ডাটাকে হ্যান্ডেল করে যখনই আমরা কিছু ফিউচার প্রেডিক্ট করি, সেটাই হচ্ছে স্ট্যাটিস্টিক। তাহলে সব কিছুরই বেস হচ্ছে ডাটা, সব কিছুর বেস হচ্ছে ডাটা। ঠিক আছে, সব কিছুর বেস হচ্ছে ডাটা। আচ্ছা, এখানটা একটু হয়ে গেল, আমি ইরেজ করছি, ইরেজ করে এটাকে আবার ঠিক করে লিখছি। দেখো, তাহলে সব কিছুর মূলে হচ্ছে ডাটা। তো আমাদের কাছে ডাটার ডেফিনেশন যদি বলি, ডাটা বেসিক্যালি আমরা নাম্বার নিয়ে যদি ভাবি, আমরা ছোট থেকে নাম্বার নিয়ে ভেবেছি, নাম্বার নিয়েই ভাবছি। এখন আমরা কোয়ালিটেটিভ ডাটাতে যাচ্ছি না। কোয়ালিটেটিভ ডাটা মানে তোমার নাম কি, তুমি স্যাটিসফাইড কিনা, এরকম বিষয়।
তো এগুলো আমরা পরবর্তী লেকচার ভিডিওতে আলোচনা করব। এখন সিম্পল আমি স্ট্যাটিস্টিক্সের যে ভয়টা থাকে স্টুডেন্টদের মধ্যে সেটাকে যতটা কমানো যায় সেটার চেষ্টা করছি। তো ডাটা বেসিক্যালি কি হয় দেখো, আমার মতে আমি যেটুকু জেনেছি তার মতে বলছি, ডাটা বেসিক্যালি যে নাম্বার সিস্টেম আমরা যখন দেখি স্ট্যাটিস্টিক্সে যে ডাটাগুলো আমরা ব্যবহার করি সেটা হচ্ছে 3 ধরনের হয়। তো মানে 3 ধরনের হয় বলতে কি বোঝাচ্ছি, 3টে এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পলের থ্রু আমরা ডাটা বোঝার চেষ্টা করব। মনে করো তুমি তোমরা টিউশন পড়াও, তোমার কাছে 5জন স্টুডেন্ট আছে, 5জন স্টুডেন্ট আছে। তো 5জন স্টুডেন্টের আমি নাম নিলাম। প্রথম জনের নাম হচ্ছে সাপোজ এ দিয়ে লিখলাম এ, দ্বিতীয় জন হচ্ছে বি, তৃতীয় জন হচ্ছে সি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে ই। এই হচ্ছে আমার 5জন স্টুডেন্ট। 5জন স্টুডেন্ট, এই 5জন স্টুডেন্টের তুমি পড়াও। তো তুমি করেছো কি 5জন স্টুডেন্ট, এটা আমি নাম লিখেছি জাস্ট এ বি সি ডি ই। এই 5জন স্টুডেন্টের তোমার কাছে ধরো স্কোর আছে, বা তুমি একটা ছোট পরীক্ষা নিয়েছো 10 মার্কসের। তো তুমি করলে কি 5জন স্টুডেন্টের স্কোর তুমি কাউন্ট করলে। ধরো সাপোজ তুমি 10 মার্কসের পরীক্ষা নিয়েছো, 10 মার্কসের পরীক্ষা নিয়েছো, তাতে তুমি এ স্টুডেন্ট ওই এক্সামটাতে, এ স্টুডেন্ট ওই এক্সামটাতে 8 পেয়েছে, বি স্টুডেন্ট ওই এক্সামটাতে 6 পেয়েছে, সি স্টুডেন্ট ওই এক্সামটাতে 4 পেয়েছে, ডি স্টুডেন্ট ওই এক্সামটাতে 7 পেয়েছে, আর ই স্টুডেন্ট ওই এক্সামটাতে 8 পেয়েছে। দেখো এটা হচ্ছে আমার কাছে বেসিক ইনফরমেশন। আমি একটা টিউশন পড়াই, আমি 10 মার্কসের একটা এক্সাম নিয়েছি। এই 10 মার্কসের এক্সামে আমার কাছে 5জন স্টুডেন্ট পড়ে, 5জন স্টুডেন্ট আমি তাদের মার্কসগুলোকে কি করেছি, কাউন্ট করে নিয়েছি, লিখে নিয়েছি। তো এটা আমার কাছে এক ধরনের ডাটা, এটা আমার কাছে এক ধরনের ডাটা। ঠিক আছে, তো এখানে কি আছে, এখানে প্রত্যেকটা স্টুডেন্ট তার করসপন্ডিং নাম্বার বা মার্কস পাশে লেখা আছে, আবার বি স্টুডেন্ট তার করসপন্ডিং মার্কস পাশে লেখা আছে, সি স্টুডেন্ট তার করসপন্ডিং মার্কস পাশে লেখা আছে, ডি স্টুডেন্ট তার করসপন্ডিং, এভাবে প্রত্যেকটা মার্কস লেখা আছে। তার মানে এখানে কি হচ্ছে, এখানে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের যে মার্কস সেটাকে আমরা ডাটা বলছি। ডাটা কিন্তু সবসময় মার্কস হয় না, আবারও বলছি ডাটা মানে কিন্তু যা খুশি হতে পারে, যে কোনো ইনফরমেশন। তুমি আজকে কোনো ব্যক্তির সম্বন্ধে কিছু জানলে, যে ব্যক্তিটা খুব খারাপ ব্যক্তি, এটাও তোমার কাছে ডাটা। ডাটা বলে না, ডাটা হচ্ছে এভরিথিং। সেটা হতে পারে ওয়ার্ড বেসিসে, সেটা হতে পারে নাম্বার বেসিসে। তো আমরা স্ট্যাটিস্টিক্স পড়ছি, তো তো স্ট্যাটিস্টিক্সের ভিত্তিতে আমরা নাম্বার নিয়ে ডিসকাস করছি যে এটা হচ্ছে আমাদের কাছে ডাটা। তো এখন আমি স্ট্যাটিস্টিক্স কি সেটাতে আসছি না, আমি জাস্ট ডাটা নিয়ে বলছি এখন। আচ্ছা, এবার আরেকটা সিনারিও আমি বলছি, এটা একটা সিনারিও যে তোমার কাছে 10জন স্টুডেন্ট পড়ে, সেই 10 জনের স্কোর এটা। আচ্ছা, এবার ধরো তুমি এরকম ভাবে চিন্তা করো যে তুমি 100 জন একটা তুমি স্কুলে পড়াও, তুমি কোনো একটা স্কুলে পড়াও। তো তুমি করলে কি, ওই স্কুলে 40 জন স্টুডেন্ট আছে। টোটাল কতজন স্টুডেন্ট আছে, 40 জন স্টুডেন্ট আছে। একটা সেকশন মনে করো, সাপোজ সেকশন ডি মনে করো, ডি সেকশনে তুমি পরীক্ষা নিয়েছো, 40 জন স্টুডেন্ট আছে। ওই 40 জন স্টুডেন্টের তুমি এরকম 10 মার্কসের পরীক্ষা নিয়েছো। বেসিক্যালি তুমি কি করবে, তুমি কি এরকম প্রত্যেকের নাম লিখবে, ABCD EFG করে 40 জনের নাম লিখবে? ABCD এখানে এ একটা নাম বোঝাচ্ছে, বি একটা নাম বোঝাচ্ছে, সি একটা নাম বোঝাচ্ছে, ডি নাম বোঝাচ্ছে। এটা কিন্তু অ্যালফাবেট না, এটা নাম বোঝাচ্ছে। তো এখানেও কি তুমি এরকম নাম লিখবে যে রাম, রাম 2 পেয়েছে, কোন একজন এক্স তার নাম সে 3 পেয়েছে, এইভাবে 40টা নাম লেখা কি পসিবল? এটা কি পসিবল বলো আমাকে? পসিবল না। তাহলে আমরা তখন ডাটা এইভাবে কালেক্ট করতে পারবো না, ডাটাকে এইভাবে কালেক্ট করা পসিবল হবে না। তখন তাহলে আমাকে অন্য পদ্ধতি ভাবতে হবে। তো সেই পদ্ধতিটাকেই আমরা যে নিচ্ছি, সেই পদ্ধতিটা কিরকম তার উপরেই ডাটার ডিফারেন্সটা এসে যাচ্ছে। দেখো কিভাবে, তাহলে আমি যেটা এখানে লিখছি, তাহলে এখানে আমি কি করছি, এখানে আমি করছি প্রথমে 1 2 3 4 5 6 7 8, এদিকে ধরো 9, এখানে 10। বলছিলাম যে এই যে গ্রুপটা আমরা ডিভাইড করেছি, যে 40 জন স্টুডেন্টের ক্ষেত্রে
আমরা যখন নাম্বারটা কালেকশন করছি তখন কিন্তু আমরা এই পদ্ধতিটাকে ব্যবহার করছি না। তার কারণ কি, যখন এখানে আমরা কোনো ডাটা আমাদের কাছে যখন এরকম থাকে যে আমার কাছে স্টুডেন্ট কম আছে, তো আমি ডিরেক্ট ডাটাগুলোকে এরকমভাবে লিখতে পারি নাম ধরে ধরে, বা এই ডাটাটাকে অনেক বইতে এরকম লেখা থাকে 8 দেয়া থাকে, 6 দেয়া থাকে, 4 দেয়া থাকে, 7 দেয়া থাকে, আবার 8 দেয়া থাকে, এরকম করে আপনাকে ডাটাটা দিয়ে দেবে। তার মানে বুঝে নিতে হবে যে এখানে স্টুডেন্ট কম আছে বা ডিরেক্ট ডাটা আছে। এই ডাটাটাকে আমরা বলি ডিরেক্ট ডাটা, বাট এটাকে বলি গ্রুপ ডাটা। গ্রুপ ডাটা মানে কি, এখানে যে ডাটাটা কালেকশন করা হয়েছে এখানে কিন্তু নামের কোনো উল্লেখ নেই, স্টুডেন্টের কোনো মাত্রা বা স্টুডেন্টকে আপনি চিনতেও পারবেন না কে কত পেয়েছে। এখানে এই স্কোরটা পেয়েছে, 1 পেয়েছে 12 জন স্টুডেন্ট, 2 পেয়েছে 4 জন স্টুডেন্ট, 3 পেয়েছে 4 জন স্টুডেন্ট, 4 পেয়েছে 6 জন স্টুডেন্ট, 5 পেয়েছে 2 জন স্টুডেন্ট, এইভাবে গ্রুপ করা হয়েছে। তো ডাটার যে তারতম্য, ডাটার যে স্ট্যাটিস্টিক্স পড়তে গেলে যে ডাটাকে আমরা ভেঙে থাকি দুটো আলাদা আলাদা পার্টে, বেসিক্যালি নর্মালি ডাটা যেভাবে আমরা কালেকশন করি সেই ভয়টার জন্যই কিন্তু স্ট্যাটিস্টিক্স পড়তে আমাদের ভয় লাগে। তাহলে আমরা কখন কোন ভিত্তিতে ডাটা কালেকশন করব বা কোন পদ্ধতিতে ডাটা কালেকশন করলে আমাদের সুবিধে হবে, এটা আমাদের প্রথম জানতে হবে। যেমন এখানে স্টুডেন্ট কম ছিল, স্কোরও কম ছিল, বা বেশি থাকলেও কিছু এসে যায় না। আপনি স্টুডেন্ট যদি স্কোর যদি 100 মার্কসেরও পরীক্ষা হয়, 5 জন স্টুডেন্ট আপনি প্রত্যেকের নাম ধরে ধরে মার্কস কিন্তু কালেকশন করতে পারেন। কিন্তু এখানে দেখুন স্কোর 10 মার্কস কিন্তু স্টুডেন্ট 40 জন, 40 জনের নাম মনে রাখাও ডিফিকাল্ট এবং কে কত পেয়েছে সেটা সেইভাবে ডাটা কালেকশন করাটাও কিন্তু ডিফিকাল্ট। সো সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা তখন এইভাবে ডাটাকে গ্রুপ করে নিই যে 1 কতজন পেয়েছে, 2 কতজন পেয়েছে। তো এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে আমরা বলি গ্রুপ ডাটা, বাট এই পদ্ধতিটাকে আমরা বলি আনগ্রুপ ডাটা বা ডিরেক্ট ডাটা। এখানে ডিরেক্টলি মানটা দেওয়া আছে। তো এটা গেল দুটো পদ্ধতি। আমি বারবার এই কারণে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ডাটাকে এত ভালোভাবে, এত এক্সাম্পল দিয়ে, তার কারণ আপনারা ডিফারেন্ট ফিল্ড থেকে এসছেন, ম্যাথমেটিক্সটাকে আপনারা নর্মালি ভয় পেয়ে থাকেন। তো আমি প্রথমে বোঝাতে চাইছি যে বইগুলোতে দেখবেন বিভিন্ন রকম ফর্মুলা দেয়া থাকে, এই রকম প্রবলেম আছে তার জন্য একটা ফর্মুলা আছে, এরকম প্রবলেম আছে তার জন্য একটা ফর্মুলা আছে। তা আমি বেসিকটা বলতে চাইছি যে আপনারা কখন কোন ফর্মুলাটা ইউজ করবেন, বা ফর্মুলাটা একটাই, কিন্তু এই যে ডাটার যে পার্থক্য আছে, মানুষ যে ডাটা কালেকশন করে তার যে তারতম্য আছে, সেই তারতম্যের জন্যেই, সেই পার্থক্যের জন্যেই কিন্তু আমাদের কি হয় না, ফর্মুলাগুলো আলাদা আলাদা হয়ে যায়। সেই জন্য আমাদেরকে অনেক কিছু মুখস্থ রাখতে হয়। বাট আপনি যদি আইডিয়া করে থাকেন যে ইনিশিয়ালি যে ডাটা যারা কালেক্ট করছে তারা কেন আলাদা আলাদা করছে, কেন আলাদা আলাদা ফর্মুলা তৈরি হচ্ছে, তার কারণ এইখানেই। ডাটা কালেকশনের সময় আমরা কি করছি, সংগ্রহটা আলাদা আলাদাভাবে করছি। এই জন্য এই বইগুলোতে দেখবেন বিভিন্ন রকম ফর্মুলা যখন লেখা থাকে, সেই ফর্মুলাগুলো কি হয়, একটু ডিফারেন্ট টাইপের ফর্মুলা হয়। বা আপনাদের টিচাররা আপনাদেরকে বলবে যে বা আমরা যারা স্ট্যাটিস্টিক্স পড়াই অনেক সময় আমরা বলে থাকি এটার ক্ষেত্রে এটা মনে রাখতে হবে বা ওটার ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, আমরা বেসিকটা বলি না যে কেন হচ্ছে। আমি এই জন্যই ডাটা ডিস্ট্রিবিউশনটাকে আপনাদেরকে এত ভালো করে বোঝানোর চেষ্টা করছি। এর পরের স্টেপ হচ্ছে, এর পরের স্টেপ আমি অন্য একটা এক্সাম্পল নিচ্ছি, যে এক্সাম্পলটা আপনাদের সুবিধে হবে সেটা হচ্ছে এরকম যে ধরুন আপনার কাছে, আমি এই ফর্মেটটাই লিখছি, এইখানটাই লিখছি। তো ধরুন আপনার কাছে এই 40 জন স্টুডেন্টই আছে মনে করুন, সরি 40 জন স্টুডেন্টই আছে আপনার কাছে মনে করুন। এবার এই 40 জন স্টুডেন্টেরই আপনি পরীক্ষা নিচ্ছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে কি, প্রশ্ন এটাই যে তখন কিন্তু আপনার কাছে স্কোর 10 নয়, এই 40 জন স্টুডেন্টের পরীক্ষা নিচ্ছেন তখন আপনার কাছে স্কোর হয়ে গেছে 100 মার্কসের স্কোর। ভালো করে বুঝুন, এইটার ক্ষেত্রে সিনারিও কি ছিল, 40 জন স্টুডেন্ট কিন্তু নাম্বার ছিল কম, কিন্তু এটার ক্ষেত্রে স্টুডেন্ট কি, এটার ক্ষেত্রে স্টুডেন্ট 40 আছে কিন্তু স্কোর যেটা আপনি ব্যবহার করছেন সেটা হচ্ছে 100 মার্কসের একটা পরীক্ষা নিচ্ছেন। তাহলে এখানে আপনি ডাটা কি এরকম সেই সেম খাটনি করবেন, 1 2 যেটা এখানে করেছেন 1 2 3 4 এরকম করে 100 অবধি লিখে তারপরে কে কত পেয়েছে সেটা কি আপনি এইভাবে ডাটা কি কালেক্ট করবেন, তা কিন্তু না। তাহলে আপনি তখন কি করবেন, আপনি তখন করবেন এরকম ভাবে একটা ইন্টারভ্যাল বানাবেন, সরি ইন্টারভ্যাল বানাবেন। ইন্টারভ্যালটা বানানোর পরে, ইন্টারভ্যাল কিভাবে বানাবেন, প্রথমে লিখবেন
জিরো থেকে, সরি এটা ডিসকানেক্ট হচ্ছে, আমি একটু এখানটা ইরেজ করছি, আমি এখানটা ইরেজ করে দিচ্ছি, ইরেজ করে দিচ্ছি, এই জায়গাটায় লিখছি, এই জায়গাটায় লিখছি। তো আপনি আপনি কি করবেন, আপনার কাছে 100 মার্কসের পরীক্ষা নিয়েছেন, 100 মার্কসের পরীক্ষা, কতজন স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে আপনার কাছে 40 জন স্টুডেন্ট আছে, 40 জন স্টুডেন্ট 100 মার্কসের পরীক্ষা নিয়েছেন। তো আপনি কি করবেন, আপনি প্রথমে এইভাবে লিখবেন, এইভাবে লিখবেন। প্রথম আপনি মনে করুন, আপনি আপনার মতো করে, এটা কোনো বায়াসড কোনো রুল নেই, আপনি আপনার মতো করে এভাবে ডাটাকে তৈরি করতে পারেন যে 0 থেকে 10 এর মধ্যে কতজন স্টুডেন্ট আছে। মনে করুন এর মধ্যে আপনি 12 জন স্টুডেন্টকে রেখেছেন, হতে পারে এরকমই আমি ভাগ করছি। এবার ধরুন আপনি মনে করলেন যে 10 থেকে 20 এর মধ্যে কতজন স্টুডেন্ট আছে, ধরুন এর মধ্যে আপনি মনে করলেন যে 10 থেকে 20 এর মধ্যে স্টুডেন্ট আছে 2 জন, এর মধ্যে স্টুডেন্ট আছে 2 জন। তারপরে ধরুন 20 থেকে 30 এর মধ্যে আপনি মনে করলেন স্টুডেন্টকে রাখলেন 6 জন, রাখতেই পারেন, কোনো সমস্যা নেই। আবার দেখুন 30 থেকে 40, 30 থেকে 40 30 থেকে 40 এর মধ্যে আপনি ধরুন 8 জনকে রাখলেন, এইভাবে ডাটা কালেকশন করছেন। মানে আপনার কাছে তখন আর মার্কসটা এক্স্যাক্টলি কে কত পাচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, আপনার কাছে তখন ইম্পর্টেন্ট হচ্ছে ডাটাটাকে ক্যালকুলেট করা, ডাটাটাকে কালেক্ট করা। তার মানে তখন আপনি এরকম একটা ডাটা পাচ্ছেন, এটাও গ্রুপ ডাটা, বাট এটাকে আমরা কন্টিনিউয়াস বলে থাকি, কন্টিনিউয়াস গ্রুপ ডাটা, আর এটাকেও গ্রুপ ডাটা বলি, বাট এটাকে ডিসক্রিট গ্রুপ বলে থাকি। তো এই 3 ধরনের প্রসেসেই ডাটা কালেকশন হয়। তো আমি জানি না আপনাদের ডাটা কালেকশন পদ্ধতিটা বলতে পারলাম কিনা। কোন, দেখুন আবারও বলছি, রিসার্চ ওয়ার্ক করতে গেলে প্রথমে আপনাকে জানতে হবে আপনার পরিস্থিতিটা কি, সেই পরিস্থিতি অনুযায়ী আপনি ডাটা কালেকশন করবেন। তো যদি আপনার মনে হয় পরিস্থিতি কীরকম, সেটা আমি 3টে সিনারিও আপনাদের বললাম, এই 3টে সিনারিওর মাধ্যমে আপনি ডাটা কালেকশন করবেন। আর এই ডাটা কালেকশন করাটা যদি আপনি বুঝে গিয়ে থাকেন, তবেই কিন্তু আপনি কোন ফর্মুলা ব্যবহার করবেন, কোন ক্ষেত্রে কোন ফর্মুলা হয়ে থাকে সেগুলো বুঝতে পারবেন। তাহলে আমার কাছে 3টে পদ্ধতি আমি ডাটা কালেকশনের বলেছি, এটা হচ্ছে ডিরেক্ট, এটা হচ্ছে গ্রুপ কন্টিনিউয়াস, এটাকে বলছি ডিসক্রিট গ্রুপ, ডিসক্রিট গ্রুপ, কন্টিনিউয়াস গ্রুপ, আর এটা হচ্ছে ডিরেক্ট ডাটা, ডিরেক্ট। তো এই 3টের নাম মনে রাখতে পারেন, ডিজি মানে ডিসক্রিট গ্রুপ, সিজি মানে হচ্ছে কন্টিনিউয়াস গ্রুপ, আর ডি ফর ডিরেক্ট। মানে আমি যখনই কোনো স্ট্যাটিস্টিক্স বা আমরা যে কোনো আলোচনায় যখন যাই, তখন আমরা ডাটাকে আগে বুঝতে চাই, দ্যাট ইজ মাই ডাটা। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন, এটা ধরে আমি পরের কনসেপ্টে যাচ্ছি। সো পরের কনসেপ্ট হচ্ছে এরকম, প্রথমে এটা মুছে নিচ্ছি। তো আশা করি বোঝা গেছে, আবারও বলছি ডাটা কালেকশন করাটাই মেন, তারপরে স্ট্যাটিস্টিক্স বোঝাটা খুবই সহজ। স্ট্যাটিস্টিক্সে কিছুই নেই, আপনি বুঝে নিন স্ট্যাটিস্টিক্স হচ্ছে একটা টুলস টাইপ, মানে আপনি যদি ডাটা কালেকশন ঠিকঠাকভাবে করে নিতে পারেন, তারপরে স্ট্যাটিস্টিক্স হয়ে যাবে, স্ট্যাটিস্টিক্স নিয়ে চিন্তা করার কিছু নেই। তো এই হচ্ছে ডাটা, ডাটা নিয়ে আপনাদের মনে হয় কারো কোনো সমস্যা হবে না। তো এবার আমি এটা ইরেজ করছি, ইরেজ করে আমি এবার স্ট্যাটিস্টিক্সে যাচ্ছি। তো এবার যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে টাইপ অফ স্ট্যাটিস্টিক্স। ডাটা বুঝলাম, ডাটা নিয়ে আপনাদের যদি কারো সমস্যা থাকে আপনারা পরবর্তী ক্লাসগুলোতে বলবেন যে স্যার আমি ডাটার ব্যাপারটা বুঝতে পারিনি, তাহলে আমি আবার আলোচনা করব, কোনো সমস্যা নেই, আবার আমি ক্লাস নেব। বাট আমি যেটা এখন বলতে চাইছি সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সের 90% আপনারা যারা অন্যান্য ফিল্ড থেকে এসেছেন তারা প্যানিক করবেন না। প্রথম কথা হচ্ছে স্ট্যাটিস্টিক্সটা আমরা কিন্তু
ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারে পড়বো না, মানে এটা আপনার ভয় নেই যে আপনাকে স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারে করতে হবে। আর ভিডিও ক্লাসটা এই জন্যই নেওয়া, যারা আপনারা এডুকেশনে এখানে পেইড ব্যাচে ভর্তি হয়েছেন তাদেরকে আমি যে পড়াই এডুকেশন স্ট্যাটিস্টিক্স পোর্শনটা, যা পেপার ওয়ানেরও যাদের এডুকেশনের স্ট্যাটিস্টিক্স পোর্শনটা আছে, যদি রিসার্চের পোর্শনে যদি স্ট্যাটিস্টিক্স পোর্শনটা থাকে সেটাকে কিভাবে ডিল করা যায় সেই বিষয়টা যাতে স্মার্ট বোর্ডে পড়ালে কি হয় জিনিসটা আপনারা ক্লিয়ার করতে পারবেন যে আমি এক্সাম্পলটা কি দিচ্ছি তার ভিত্তিতে আমরা কোথায় গিয়ে পৌঁছচ্ছি। তো সেই জন্য আমি আজকে স্ট্যাটিস্টিক্সটাকে ভাঙার চেষ্টা করছি। প্রথমে আমরা ভুল করি যেখানে সেইগুলো আগে জানতে চাইছি। প্রথম হচ্ছে আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্সকে আমরা ভেঙে নেব। স্ট্যাটিস্টিক্স তো এখানে যেটা বেসিক আইডিয়া আমরা বলি, যদি ডেফিনেশন বলেন, ডেফিনেশন কি, তাহলে আমার কাছে কিছু ডাটা থাকবে, ডেফিনেশন এটাই, আমার কাছে কিছু ডাটা থাকবে যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা এক্ষুনি বোঝালাম ডাটা কি হয় কি বৃত্তান্ত। এই ডাটাটাকে আমরা অ্যানালাইজ করব, অ্যানালাইজ করে আমরা ফিউচার প্রেডিক্ট করতে পারি, বা ডাটাটাকে আমরা ডেসক্রাইবও করতে পারি। তো দুটো জিনিস টার্ম আমি বললাম, একটা হচ্ছে এই ডাটাটাকে আমরা অ্যানালাইজ করে ফিউচার কিছু প্রেডিক্ট করতে পারি, বা এই ডাটাটার সম্বন্ধে আমরা কিছু ধারণা করতে পারি ভবিষ্যৎ সম্বন্ধে। আদারওয়াইজ এটা কি করতে পারি, আদারওয়াইজ এই ডাটাটাকে শুধুমাত্র ডেসক্রাইব করতে পারি যে ডাটাটা কীরকম। তো এর ওপরে ভিত্তি করেই দুটো টাইপে ভাঙা হয়। যেমন ধরুন আমি বললাম যে আপনারা গ্র্যাজুয়েশনে কোনো একটা গ্রুপ পড়ে, তো গ্র্যাজুয়েশনে ফার্স্ট সেমিস্টারে মার্কস আমি কালেক্ট করলাম। তো মার্কস এখানে আছে, বুঝতেই পারছেন, এগুলো মার্কস মনে করুন, এগুলোকে যে বলছি এগুলো প্রত্যেকটা মার্কস মনে করুন, দে আর অল মার্কস, কোনো না কোনো স্টুডেন্ট, যতজন স্টুডেন্ট আছে। তো আমি কি করতে পারি, আমি স্টুডেন্টদেরকে বলতে পারি ঠিক আছে আপনারা মার্কসটা পেয়েছেন, সবার মার্কস এখানে লেখা আছে, আপনারা করুন, আপনারা মার্কসটাকে বলুন, বলে আপনারা প্রত্যেকের মার্কস প্রত্যেককে বললেন, বলে একটা টেবিল বানিয়ে ফেললেন যে টোটাল এতজন স্টুডেন্ট, টোটাল ধরুন এখানে আছে ধরুন 40 জন স্টুডেন্ট, 40 জন স্টুডেন্টের মার্কস আপনারা পেয়ে যাবেন। তো 40 জন স্টুডেন্টের যে মার্কস আপনারা পেয়ে যাচ্ছেন, তো আমি এরকম বলতে পারি যে ওকে তাহলে এই 40 জন স্টুডেন্টের মার্কসের অ্যাভারেজ আমাকে বলুন। তো আপনারা করলেন কি, প্রত্যেকের মার্কস অ্যাভারেজ যেভাবে বের করে প্রত্যেকটা মার্কসকে যোগ করে দেন, যোগ করে দিয়ে টোটাল কতগুলো স্টুডেন্ট আছে সেটা দিয়ে ডিভাইড করে দেন। তো এটা হচ্ছে অ্যাভারেজ। তো অ্যাভারেজ আপনারা আমাকে বললেন যে অ্যাভারেজ আপনি স্যার 60% অ্যাভারেজ পেয়েছি, 60% মার্কস পেয়েছে, অ্যাভারেজ মার্কস, যেটা এই ডাটাটার অ্যাভারেজ মার্কস। তো এই যে কনসেপ্টটা হলো, এটাকে ডাটাটাকে ডেসক্রাইব করা বলে, যে আমরা ডাটাটাকে ডেসক্রাইব করলাম বা ডাটাটাকে ছোট করলাম বা ডাটাটাকে একটা বোঝার মতো জায়গায় নিয়ে এসে চিন্তা করা শুরু করতে পারি, যেটাকে আমরা ডেসক্রাইব কথাটা বারবার বলছি। মানে এই যে 60% মানে কি, আমি যদি বলি যে আমার কলেজের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের স্কোর 60%, এই কথাটা শুনে আপনি কি মনে করবেন, যে এই কলেজে ফার্স্ট ডিভিশন পায়। তো এই যে কনসেপ্টটা ডেসক্রাইব করা হলো, ডাটাটা কি করলাম এখানে 60% যে অ্যাভারেজ বের করলাম, ডেসক্রাইব করলাম যে স্টুডেন্টরা কেমন। এই কনসেপ্টটাই নাম হচ্ছে ডেসক্রাইব করা। মানে আপনাকে অ্যাভারেজ বের করতে বলা যেতে পারে, আপনাকে অনেক সময় যে ম্যাক্সিমাম স্কোর কত পেয়েছে এই ক্লাসে সেটা বলা যেতে পারে, বা মিনিমাম স্কোর কত পেয়েছে সেটা বলা যেতে পারে, বা মিনিমাম ম্যাক্সিমামের মধ্যে ডিফারেন্স কত সেটা বলা যেতে পারে। এইভাবেই আমরা ডাটাকে ডেসক্রাইব করি। ডেসক্রাইব মানে কি, যেমন আপনাকে যদি বলে আপনি আপনার আপনি নিজেকে ডেসক্রাইব করুন, মানে আপনি কি বলবেন, আপনার মধ্যে যত কোয়ালিটিস আছে সেগুলো আপনি এক এক করে বলতে থাকবেন। তো বিষয়টা সেরকমই, ডাটাকে ডেসক্রাইব করা মানে ডাটার মধ্যে অ্যাভারেজ কি হতে পারে, ম্যাক্সিমাম মার্কস কি হতে পারে, মিনিমাম কি হতে পারে, ম্যাক্সিমাম মিনিমামের মধ্যে পার্থক্য কি হতে পারে, সবই ডেসক্রাইবের মধ্যে পড়বে। ঠিক আছে, তো এই যে অ্যাভারেজ বললাম এটা ডেসক্রাইব। এবার প্রশ্ন হচ্ছে কি, যে এই যে ডেসক্রাইব করা হলো, এই ডেসক্রাইব থেকে আমরা তো কিছু পেলাম না, যে ডেসক্রাইব হলো, ডেসক্রাইব করা দিলাম ওকে। কিন্তু এবার যদি আমি ধরুন আমি স্টাফ রুমে গেলাম, আমাকে বললো যে আমি তাদেরকে এটা বললাম যে আমার স্টুডেন্টরা সেমিস্টার, যাই হোক যেই সেমিস্টারের স্টুডেন্ট হোক, আমার এই মতো
আগে কি বলেছি মনে পড়ছে না, বাট এটা যে সেমিস্টারের স্টুডেন্ট হোক তারা 60% মার্কস পেয়েছে। তো এই 60% মার্কস পাওয়ার কথাটা শুনে যে আমাদের এইচওডি থাক বা ওই স্টাফ রুমে বা যেই থাক, প্রিন্সিপাল থাক, সে কি ভাবলো যে ক্লাসে আমি কিভাবে পড়িয়েছি, এটা চিন্তা করতে পারবে কিনা? তার মানে সে এই মার্কসটা থেকে সে কি ভাবলো, সে আমার সম্বন্ধে ফিউচার প্রেডিক্ট করলো যে এই টিচার মোটামুটি যে লেভেলে পড়ায় সেই লেভেলটা 60% পাওয়া যাবে স্টুডেন্টদের। তো যদি ওনার টার্গেট 80% হয়, তাহলে উনি কি করবেন, কি উনি অন্য কোনো টিচারকে আমার জায়গায় প্রোভাইড করাবেন। বা যদি ওনার টার্গেট হয় না 60% পেলেই হবে, আমার স্টুডেন্টরা অতটা ভালো নয়, টিচার মেহনত করেছে, সে আমাকে আবার ওই জায়গায় রাখবে, তাহলে উনি করছেন কি, এই ডাটাটা থেকে উনি একটা ইনফারেন্স ড্র করলেন। মানে কি, একটা ইনফারেন্স কনসেপ্ট নিলেন। ইনফারেন্স কনসেপ্ট মানে ফিউচার প্রেডিকশনের কোনো কাজ ওখান থেকে ভাবনা চিন্তার মধ্যে আনলেন। সো একটা কনসেপ্ট হলো ডাটাকে ডেসক্রাইব করা, আর একটা কনসেপ্ট হলো ডাটাকে ডেসক্রাইবের মাধ্যমে ইনফারেন্সে যাওয়া। তো সেই জন্য আমরা যদি স্ট্যাটিস্টিক্সকে ভাঙি, তো দুটো পার্ট আমরা পাবো। একটা পার্ট পাবো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আর একটা পাবো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। সো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের মধ্যে কি আসবে সেটা আমরা পরের দিন কোনো একটা ক্লাসে ডিসকাস করব। বাট ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের মধ্যে কি আসবে সেটা কিন্তু আমাদের সিলেবাসে আছে। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের মধ্যে কি পড়বে সেটাও আমাদের সিলেবাসে আছে। তো স্ট্যাটিস্টিক্স পড়তে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে স্ট্যাটিস্টিক্স কি, এবং তারপরে যেটা মেন বিষয় জানতে হবে তার দুটো ভাগ, একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, এটা খুব ইম্পর্ট্যান্ট। আর এটা সম্বন্ধে তোমাদের ধারণা আছে, তাও আমি একটু রিপিট করব। আজকে আমি এটা নিয়েই আলোচনা করব। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আমরা পরে কোনোদিন আলোচনা করব, কারণ এটা টেস্টিং অফ হাইপোথিসিস পুরোটা রিসার্চের মধ্যে চলে আসে। তো স্ট্যাটিস্টিক্স বেসিক্যালি ডাটা নিয়েই কাজ, সেই জন্য আমি প্রথমে ডাটাটাকে এক্সপ্লেন করেছি, কত ধরনের ডাটা হতে পারে। তারপরে আমি আলোচনা করেছি স্ট্যাটিস্টিক্স মানে একদম বেসিক সায়েন্স, মানে আমরা বাড়িতেও স্ট্যাটিস্টিক্স ইউজ করে থাকি। হাঁড়িতে ভাত রান্না করার সময় আমরা একটা ভাত টিপে দেখি যে ভাতটা ঠিকঠাক রান্না হয়েছে কিনা। তো মানে একটা ভাতের থ্রু আমরা পুরো হাঁড়ির ভাতটাকে জাজ করি। তো এই যে কনসেপ্টগুলো হচ্ছে, এই কনসেপ্টগুলো আর কিছু নাই, কনসেপ্টগুলো একটা স্ট্যাটিস্টিক্সেরই পার্ট। তো কখনো এখানে আমরা নাম্বার নিয়ে করছি, বাড়িতে এই যে এক্সাম্পল দিলাম রান্না করা এগুলো আমরা মানে আমাদের ইনটিউশন থেকে করছি। তো স্ট্যাটিস্টিক্স সব জায়গায় ইউজ হয়। তো তো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা এখন কিছু বলছি না, এটাকে আমরা এখন ওয়েটিংয়ের মধ্যে রাখছি। বাট ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমাদের যেটা বিষয় সেটা আমরা একটু আলোচনা করে নিচ্ছি। আর এই আলোচনার মাধ্যমে আমাদের ক্লাস এখানে আমরা শেষ করে দেবো। আলোচনাটা এটাই যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের মধ্যে যেটা আমি এক্ষুনি বললাম, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে ডাটাটাকে ডেসক্রাইব করা। তো এর মধ্যে কি কি আসবে, প্রশ্ন নর্মালি উঠে আসে, এর মধ্যে কি কি আসবে। তো এর মধ্যে যেগুলো আসবে সেগুলো হচ্ছে তোমাদের প্রত্যেকেরই হয়তো জানা। একটা হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। আমি আবারও বলছি, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সিটাকে মাথা ঘামানোর কিছু নেই, আমি ছোট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এটাকে যদি আমরা খুব ছোট করে বোঝার চেষ্টা করি, আমি লিখে দিচ্ছি, মেজার অফ কিন্তু লেখা যাবে না, ঠিক আছে, মেজার অফ, সেটা আমি মুছে দিই। মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এর মধ্যে যেটা আসে, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে যেটা আসে সেটা হচ্ছে মিন, মিডিয়ান, মোড। এবার তুমি বলবে এটার মানে কি? মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মানে হচ্ছে এই যে ডাটাটার কথা আমরা বলেছি, এই ডাটাটা সম্বন্ধে যদি আমাকে প্রপারলি ডেসক্রাইব করতে হয় ভালোভাবে,
এবং সেটা যদি অথেন্টিক ওয়েতে এবং সেটা যদি জেনুইন ওয়েতে আমাকে যদি ডাটার সম্বন্ধে কিছু জানতে হয়, যেমন একটা স্কুলে যখন ইন্সপেকশন হয় তখন স্কুলের টিচার বা স্কুলের ইন্সপেকশন যে নেয় সে কিন্তু পুরো ডাটা নিয়ে যায় না, সে এই ডাটাটার কেন্দ্রবিন্দু যেটা, সেই কেন্দ্রবিন্দুগুলোকে বাড়ি নিয়ে চলে যায়। এই কেন্দ্রবিন্দু কি? সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি মানে প্রত্যেকটা ডাটার একটা সেন্ট্রালের দিকে বা কতগুলো মানের দিকে যাওয়ার একটা প্রবণতা থাকে। টেন্ডেন্সি মানে প্রবণতা, সেন্ট্রাল মানে কেন্দ্রের, মেজার মানে বার করা। তো আমাদের উদ্দেশ্য এই ডাটাটার কেন্দ্রবিন্দুতে কারা আছে তাদেরকে খুঁজে বের করা। ডাটাটাকে এক্সপ্লেন করতে গেলে যে মেন কেন্দ্র, যেমন ধরুন আপনাকে ডেসক্রাইব করতে গেলে মেন কি দরকার, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, সেরকমই একটা ডাটাকে ডেসক্রাইব করতে গেলে আমাদের দরকার যে সেই বিষয়টা, মেন যে বিষয়টা, সেই বিষয়টাই আমাদের লাগবে। আর সেটাকে আমরা বলে থাকি এক নম্বর হচ্ছে তিনটে জিনিস থাকে। এক নম্বর হচ্ছে মিন, MEAN, মিন। দ্বিতীয় হচ্ছে মিডিয়ান। 3 নম্বর হচ্ছে মোড। মিন, মিডিয়ান অ্যান্ড মোড। মিন, মিডিয়ান অ্যান্ড মোড, এই তিনটে বিষয় প্রত্যেকটা ডাটারই কেন্দ্রবিন্দু হয়। এই তিনটে বিষয় যদি জানা থাকে তাহলে সেটা খুব সহজেই ডাটা সম্বন্ধে আমরা ধারণা করতে পারি। আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে যাব না, মিন কি, মিডিয়ান কি, মোড কি, আমি সহজ ভাষায় একটু বলে দিচ্ছি। মিন মানে হচ্ছে যেটা একটু আগে আমরা অ্যাভারেজ বের করছিলাম, যে ধরো 3 জন ক্যান্ডিডেট আছে যাদের কোনো একটা কিছু, ধরো 2, 3 আর 4, এই 3টে পয়েন্ট আছে। এদের যদি আমার অ্যাভারেজ বের করতে কি করব, এই 3টেকে যোগ করব, বাকি 3 দিয়ে ভাগ করব, সেটাই হয়ে যাবে মিন। সেটাকে আমরা এম দিয়ে ডিনোট করি। তো এটার মান বুঝতেই পারছো কত হবে, 9। 9কে 3 দিয়ে ভাগ করলে 3, তাহলে এর মিন হবে 3। তো এই হচ্ছে মিন, আর কিছু নয়। তাহলে ডাটা যদি আমার কাছে 3টে থাকে, 2, 3, 4, তাহলে তার মিন কত হবে? 3 হবে মিন। এবার যদি বলি মোড কত হবে, মোড মানে যেটা হয়, মোড যদি আমরা ধরি, মোড মানে কি হচ্ছে, মোড মানে কোনো একটা ডাটা সব থেকে বেশি বার কতবার এসছে, মোড সেটাকেই বলে। যেমন যদি একটা ক্লাসে দেখো 40 কোনো একটা নাম্বার, যেটা বেশিরভাগ স্টুডেন্টই সেই মার্কসটা পেয়েছে, তো সেটাকে মোড বলে। আর মিডিয়ান কি? মিডিয়ান হচ্ছে কোনো একটা ডাটাকে যদি আমরা ছোট থেকে বড় অর্ডারে সাজাই বা বড় থেকে ছোট অর্ডারে সাজাই, তাহলে যে ডাটাটা দুটো, টোটাল ডাটাটাকে দুটো সমান ভাগে ভাগ করে দেবে, সেই ডাটাটাকেই বলা হয় মিডিয়ান। তাহলে মিডিয়ান কি হবে, যদি আমি এই এক্সাম্পলটাই নিই, এখানে মিডিয়ান কি হবে, আমরা প্রথমে ছোট থেকে বড় সাজালাম, 2, তারপর 3, তারপর 4, তাহলে মিডিয়ান হবে 3। তাহলে মিডিয়ান হবে এখানে 3। তাহলে মিন হচ্ছে অ্যাভারেজ, মোড হচ্ছে কোনো একটা ডাটা সব থেকে ম্যাক্সিমাম কতবার এসছে। তুমি যদি বলো স্যার এই ডাটার মোড কত হবে, তাকে এখানে যেহেতু এখানে ডাটার রিপিটেশন নেই, তাহলে এখানে মোড ডিফাইন করা যাবে না, কারণ সবাই মোড হতে পারে। তো কিন্তু মিডিয়ান ডিফাইন করা যাবে। কেন না, মিডিয়ান হচ্ছে কি, মিডিয়ান হচ্ছে কোনো ডাটাকে যদি ছোট থেকে বড় অর্ডারে সাজানো হয়, তাহলে যে ডাটার টোটাল ডাটাকে দুটো সমান ভাগে ভাগ করে দেবে। এবার তুমি যদি বলো স্যার যদি 4 জন থাকে, যদি আরেকজন কেউ থাকতো, সাপোজ মনে করো এখানে 6 চলে এলো, তাহলে এই দুজনের অ্যাভারেজ নিয়ে নেবে, দুজনেই তো ডাটা মিডিয়ান হতে পারে। তো এদের মাঝখানে যে কোনো মানই মিডিয়ান হতে পারে, বাট ম্যাথমেটিক্স এটা হয়। বাট তোমরা এখানে 3, 4 এদের যোগ করে 2 দিয়ে ভাগ করলে, মানে 3 + 4/2, তাহলে কত হবে? 7। 3 + 4, 2, 7, তাহলে 3.5। তো 3.5 হবে আমাদের এখানে মিডিয়ান। তো মিডিয়ান হচ্ছে যদি ইভেন ডাটা থাকে, তার মানে তখন আমরা দুটোর অ্যাভারেজ নিয়ে নেব। তো মিডিয়ান নর্মালি মাঝখানের ভ্যালু, যে মানটা ডাটাটাকে দুটো সমান ভাগে ভাগ করে দেয়। দেখো 3.5 সমান ভাগে ভাগ করছে, যদি আমি ওটাকে এইভাবে লিখি 2, 3, তারপর হচ্ছে 3.5। 3.5 যদিও ডাটার মধ্যে নেই, বাট আমি নিতে পারি 3.5, বলছি আমি। মিডিয়ান সবসময় যে ডাটার মধ্যে কেউ একজন হবে তা কিন্তু না, মিডিয়ান অন্য কোনো নাম্বারে হতে পারে। তো 6, দেখো 3.5 এমন একটা মান যেটা 2, 3, 4, 6কে দুটো সমান ভাগে ভাগ করেছে, মানে 3.5 এর আগে দুজন আছে,
3.5 এর পরে দুজন আছে। তো এটা হচ্ছে মিডিয়ানের কনসেপ্ট। এইভাবে ভাবলেই কিন্তু তোমাদের যে স্ট্যাটিস্টিক্যাল পোর্শন আছে তাতে তোমরা অ্যাচিভ করে যাবে। তোমাকে খুব হায়ার চিন্তা করতে হবে না যে আমাকে এই ফর্মুলা মুখস্থ করতে হবে। আমি তোমাদের কোনো একদিন ভিডিও ক্লাসে এটাও প্রুভ করে দেবো যে ফর্মুলাগুলো এখান থেকেই তৈরি হয়। মানে এরকম নয় যে ফর্মুলাগুলোর জন্য তোমাকে আলাদা কোনো বই পড়তে হবে। আমি যেটা বললাম এইখান থেকেই ওই ফর্মুলাগুলো চলে আসবে। তো এই মুহূর্তে তো দেখানো সম্ভব নয়, অন্য কোনো ভিডিওতে তোমাদের যদি কমেন্ট থাকে তোমাদের স্যারকে বলো, তাহলে আমি অবশ্যই আর একটা ক্লাসে এটা অবশ্যই ডিসকাস করে দেবো কীভাবে আসে। তো এই হলো আমাদের আজকের ক্লাসের বেসিক এজেন্ডা। আর একটা হচ্ছে রেঞ্জ, আর একটা কনসেপ্ট আছে যেটা আমি একটু বলে দিই, এটা বলেই আজকের ক্লাস এখানে আমরা স্টপ করে দেবো। এখানে মুছে বলে দিচ্ছি। সেটা হচ্ছে মানে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স পড়তে গেলে আমাদের যেটা বেসিক লাগে সেটা হচ্ছে কি, আচ্ছা আমি এখানে লিখেছি, এক নম্বরে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি পেয়েছি। 2 নম্বরে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে ডিসপারশন লিখবো। ডিসপারশনটা হচ্ছে কি, ডিসপারশন আচ্ছা তোমরা একটু লিখে নিতে পারো ডিসপারশন ব্যাপারটা কি। ডিসপারশন ব্যাপারটা আর কিছুই না, ডিসপারশনের মধ্যে চলে আসে কতগুলো জিনিস, যেমন সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে মিন মিডিয়ান মোড চলে আসে। ডিসপারশনের মধ্যে চলে আসে, টার্মগুলো নিয়ে ভেবো না, ডিসপারশন মানে হচ্ছে রেঞ্জ ভাবতে পারো, রেঞ্জ। এই রেঞ্জ মাপার অনেকগুলো পদ্ধতি আছে। সেই পদ্ধতি হচ্ছে কি বলবো, এটা পরে ডিসকাস করব, আমি ডিসপারশন নিয়ে অনেক ক্লাস দেব তোমাদের। এটা এসডি একটা প্রসেস আছে, রেঞ্জ নিজে একটা প্রসেস আছে, আবার আরও আছে ভেরিয়েন্স একটা আছে, মানে ভেরিয়েন্স বলে একটা কথা আছে, এসডি রেঞ্জ ভেরিয়েন্স এগুলো সবই হচ্ছে ডিসপারশনের মধ্যে পড়ে। ডিসপারশন মানে কিছুই না, যদি আমি একটা সহজ এক্সাম্পল দিই তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। সেই এক্সাম্পলটা হচ্ছে এরকম, এখানটা আমি দিচ্ছি এক্সাম্পলটা। তো এক্সাম্পলটা হচ্ছে কি যে যদি আমার কাছে একটা ডাটা থাকে, যে ডাটাটার মিন আমি জানি, মিন মানে গড় আমি জানি, ডাটাগুলো এইরকম, এটা একটা ডাটা, 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 এটা একটা ডাটা। তো ডাটাটার মিন আমি জানি, এটা হচ্ছে মিন। তো মিন থেকে ডাটাগুলোর যে দূরত্ব মানে কি, কতটা পার্থক্যে আছে। মনে করো এই ডাটাটার দূরত্ব এটা, এই ডাটার দূরত্ব এটা, এটা প্রত্যেকটা দূরত্ব আমার জানা। এই দূরত্বগুলোর বর্গের মানে স্কোয়ার করে যদি আমি অ্যাভারেজ করি, আমি কোনো একদিন মানে ম্যাথমেটিক্যাল টার্ম তো আমি করে দেখাবো আপনাদের যে কিভাবে কি আসছে, বর্গ কেন অন্য কিছু নয় কেন, সেগুলোও পরে ডিসকাস করব। তো এটা তো শর্ট ডিউরেশনের ক্লাস, তো আমি জাস্ট বোঝানোর জন্য বলছি আর কি, যে বর্গ করে যদি আমি ওদের মিন নিই মানে অ্যাভারেজ বের করি, তাহলে সেটাই হয়ে যায় ভেরিয়েন্স। আর তার যদি আবার বর্গমূল করি তাহলে সেটা হয়ে যাবে এসডি। তাহলে ভেরিয়েন্স কি হলো না, কোনো একটা ডাটা আছে, তার আমি মিন বের করলাম, মিন থেকে প্রত্যেকটা ডাটার যে দূরত্ব আছে, দূরত্ব মানে জাস্ট মাইনাস করে দেওয়া। যদি মিন 5 হয় তাহলে 5 থেকে কোনো একটা ডাটা কত দূরে আছে, মানে 5 মাইনাস সামথিং, তো এটা করতেই পারি। তাকে বর্গ করব, বর্গ করে তার আমরা অ্যাভারেজ নেব, সেই অ্যাভারেজটাকে আমরা বলবো ভেরিয়েন্স। তো ভেরিয়েন্স যখনই পেয়ে যাই, এর যখন বর্গমূল নেই সেটাই হয়ে যায় এসডি, এসডির ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর রেঞ্জ কি, রেঞ্জ খুবই সহজ। রেঞ্জ হচ্ছে কোনো ডিস্ট্রিবিউশন যখন আছে, তার মধ্যে নিশ্চয়ই কোনো ডাটা আছে আমার কাছে, তো ডাটাটা এরকম যদি হয় 2, 3, 4,
5, 7, 8 এইভাবে যদি ডাটা থাকে, তাহলে ম্যাক্সিমাম ডাটা আর মিনিমাম ডাটার মধ্যে যে পার্থক্য, ম্যাক্সিমাম ডাটা 8, মিনিমাম ডাটা 2, তাহলে 6 হচ্ছে আমার রেঞ্জ। তার রেঞ্জ কি হবে? রেঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম ডাটা আর মিনিমাম ডাটার মধ্যে জাস্ট পার্থক্য, এটাকে আমরা রেঞ্জ বলে থাকি। তো এইটা আমাদের সিলেবাসে আছে। এছাড়াও আমাদের সিলেবাসে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, ডিসক্রিপটির মধ্যেই পড়ে। মানে আপনারা ছোটোবেলায় করেছেন হিস্টোগ্রাম, তারপরে ধরুন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, অনেক কিছু আছে। সো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমি অন্য ক্লাসে তোমাদের বোঝাবো, কিন্তু এটা তোমাদের একটা পোর্শন স্ট্যাটিস্টিক্সে। ওকে স্টুডেন্টস, এখানেই তাহলে আজকের সেশনটা শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টে জানিও। আর অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নেবে, এবং তোমাদের মধ্যে যারা এই স্ট্যাটিস্টিক্স পোর্শনটাকে একটু ভয়ের মধ্যে আছো তাদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, যাতে সবাই এই বিষয়টাতে উপকৃত হয়। থ্যাংক ইউ।